আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা অলরেডি জানেন যে বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশনের জন্য সাধারণ বিজ্ঞানের লং কোর্সে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এবং গত 2 দিন আমরা 2টা ক্লাস নিয়েছি। 2টা ক্লাস হয়েছে, সেটা 2 দিনের সিলেবাসের উপরেই 2টা টপিক যেটা আমরা আলোচনা করেছি। সেটা প্রথম দিন অ্যাটমের গঠন আলোচনা করেছি এবং দ্বিতীয় দিন আলোচনা করেছি জারণ বিজারণ নিয়ে। তো জারণ বিজারণের বেসিক জিনিসটা গতদিন ক্লিয়ার করা হয়েছে। জারণ বিজারণের যে প্রক্রিয়াটা অনেকের কাছে জটিল লাগে, সেই জটিল বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে আশা করা যায়। এরপরে যেটা হয় যে জারণ মান নির্ণয়ও আমরা খুব সুন্দরভাবে ওটা শিখে ফেলেছি। ওটা দিয়েও কোনো সমস্যা হবে না আশা করা যায়। আর তারপর থেকে আপনারা জানেন যে 1 মার্চ থেকে মূল ক্লাসগুলো শুরু হবে। এই 2টা টপিক যেটা আলোচনা করা হয়েছে, এটা ক্লাস 1 থেকে একটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছিল অ্যাটমের গঠন, এবং ক্লাস 2 থেকে একটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছিল জারণ বিজারণ। ওখানে আরও হয়তো বা 4-5টা টপিক আছে, সেই সবগুলো নিয়ে পূর্ণাঙ্গ ক্লাস অনুষ্ঠিত হবে। আর আজকে যেটা আলোচনা করব, আজকে 3 নম্বর ক্লাসের থেকে একটা টপিক আছে। 3 নম্বর ক্লাস যেটা আমাদের শিডিউলে দেওয়া আছে, ওই শিডিউলের মধ্যে যে টপিকগুলো আছে, ওই টপিকগুলোর মধ্যে ধাতব এবং অধাতব পদার্থ যেটা, সেটা নিয়ে আলোচনা করা হবে আজকে। তো যেভাবে কথা দিয়েছিলাম, একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল, ওই সময়ে লাইভ করতে পারিনি, ব্যস্ত থাকার কারণে বাইরে ছিলাম। তো এখন লাইভটা শুরু করলাম। তো আজ থেকেই মেইনলি রেজিস্ট্রেশনটা শুরু হয়ে গেছে। আপনারা 27 ফেব্রুয়ারির মধ্যে এটা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার চেষ্টা করবেন। টোটাল পরীক্ষা হবে এবং ক্লাস হবে 21টা করে। তার মধ্যে 16টা মেইন ক্লাস থাকবে, 16টা মেইন পরীক্ষা হবে। আর এর সাথে যদি এক্সট্রা ক্লাস লাগে সেটা তো দেওয়া হবে। আর 5টা থাকবে হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। যে প্রবলেমগুলো আপনাদের হবে সেটা খুব যত্ন সহকারে সেগুলো সলভ করা হবে। আর এই কোর্স থেকে আশা করা যাচ্ছে যে সাধারণ বিজ্ঞান নিয়ে পরবর্তীতে যে কোনো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেন না কেন, সবগুলো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্যই যথেষ্ট প্রিপারেশন এই কোর্স থেকে আপনারা নিতে পারবেন। অর্থাৎ এই কোর্সে যতগুলো পড়ানো হবে, পড়ানোর সময় একটা জিনিস আমি ফোকাস করি, সেটা হলো লিখে দেওয়া, নোট করে দেওয়া। অর্থাৎ পড়ানোর সময় আমি সমস্ত বিষয় নোট করে দিব, সেই নোটটা আপনাদের আজীবন রেখে দিতে হবে। যতদিন চাকরির বাজারে থাকবেন, চাকরি পরীক্ষা যতদিন আপনাকে দিতে হবে, ততদিন পর্যন্ত এই নোটটা রাখলেই আপনার এখান থেকে আর এক্সট্রা করে আর পরবর্তীতে কিছু পড়তে হবে না। এই নোটটাই যত্ন করে রাখবেন, এক্সট্রা করে লেকচার শিট বা কোনো বই অন্য কিছু ঘাটা লাগবে না। সব বই ঘেটে অরিজিনাল বই থেকে কোন তথ্য থেকে কোন জায়গা থেকে কি আসছে না আসছে, পুরো বিষয়টা আমি এই কোর্সে আপনাদের একদম প্রিপারেশন খুব যত্ন সহকারে নেওয়াবো। তো আজকে যে টপিকটা, সেই টপিকটা শুরু করার আগে আপনারা যারা লাইভটা দেখছেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি, সবাই যেন লাইভটা দেখতে পারে। লাইভটা যার যার জায়গা থেকে শেয়ার করে দিবেন। ওকে, ধাতব এবং অধাতব পদার্থ, এখান থেকে বেসিক জিনিস জানার আগে একটা কনফিউশন জিনিস নিয়ে আলোচনা করব, যেটা কনফিউশনে থাকেন অনেক সময়, অনেক বিষয় উত্তর করতে অসুবিধা হয়। ধাতব এবং অধাতব পদার্থ, এটা নিয়ে আমরা বেসিক তথ্যে, ধাতু কি অধাতু কি, এই তথ্যে আমরা পরে আসছি। এই তথ্যে আসার আগে আমরা এখান থেকে বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, যে ভূত্বকের উপাদান থেকে কিছু জিনিস প্রশ্ন আসে এরকম। সেটা হলো, সেটা লেখেন প্রথমে। এখানে আগে কনফিউশনটা একটা দূর করে দেই, তারপরে আমরা বেসিক জিনিসের মধ্যে যাব। আমরা জানি ভূত্বক কিন্তু অসংখ্য ধাতু এবং অধাতু নিয়ে গঠিত। ভূত্বকের উপাদান যদি আমরা বলি, যে ভূত্বকের উপাদান, এই উপাদান
বলতে আমরা এখানে ধাতু এবং অধাতু দুই শ্রেণীকেই আমরা বোঝাবো, মানে ভূত্বকের মধ্যে ধাতু এবং অধাতু দুটাই রয়েছে। এখন পরীক্ষাতে যেটা আসে, যে জায়গায় সমস্যাগুলো হয়, যে ভূত্বকে কোন ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, ভূত্বকে অ্যালুমিনিয়ামের পরে কোন ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়, ভূত্বকে কোন উপাদানটি সবচেয়ে বেশি পাওয়া যায়, ভূত্বকে কোন ধাতুটি অধাতুটি বেশি পরিমাণে পাওয়া যায়। তা এই যে কয়েক ধরনের প্রশ্ন, এখান থেকে প্রায় 4 থেকে 5 ধরনের প্রশ্ন হয়। এই 4 থেকে 5 ধরনের প্রশ্নের মধ্যে অনেক সময় দেখা যায় যে বই যদি আপনি অরিজিনাল বই হাতে নেন, হয়তো বা এখানে কনফিউশনটা ক্লিয়ার হবে। বাজারের বিভিন্ন গাইডগুলোতে যখন যাওয়া হয় বা লেকচার শিটগুলোতে যখন দেখা হয়, তখন দেখা যাচ্ছে যে ওই জায়গায় অ্যান্সারগুলো ভুল দেওয়া থাকে। ভুল দেওয়ার একটাই কারণ, মানে আলাদা আলাদা করে এমসিকিউ যদি পড়তে যান, ওই জিনিসটা মাথায় রাখা বা সিকোয়েন্সিয়ালি এটা মনে রাখাটা খুবই কঠিন হয়ে যায়। তো এই জন্য আমরা এমন টেকনিকে শিখব যেটাতে আমাদের এক ঢিলে দুই পাখি মরে। সেটা হলো ভূত্বকের উপাদানের মধ্যে আমাদের ফোকাস করতে হবে। শুরুতে লেখার ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ সহ লিখব। তো কেন পার্সেন্টেজ সহ লিখব? কারণ কিছু পরীক্ষাতে পার্সেন্টেজও পরীক্ষাতে আসতে দেখা গেছে। তাহলে একসাথে কয়েকটা জিনিস আমরা এখান থেকে শিখে যাব। যেমন অক্সিজেন, ভূত্বকের উপাদানের মধ্যে অক্সিজেন থাকে হচ্ছে 46%। অক্সিজেন আপনি সরাসরি ও লিখতে পারেন, অক্সিজেন থাকে 46%, এই জিনিসগুলো লিখে নেন। তারপরে সিলিকন, সিলিকন থাকে 27%। দেন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম থাকে কত পার্সেন্ট? 8.4%। এই পার্সেন্টেজগুলো কিন্তু সিদ্ধ মানে পার্সেন্টেজ দেওয়া আছে। এই পরিমাণটা হয়তো বা দশমিক যেগুলো থাকে এদিক ওদিক হতে পারে, কিন্তু এই পরিমাণগুলো খুব ভালোভাবে পার্সেন্টেজটা মনে রাখবেন, কারণ যে কোনো পরীক্ষাতে এই পার্সেন্টেজগুলো দিয়েও প্রশ্ন আসতে পারে। এই পার্সেন্টেজের মধ্যে এই কয়েকটাই গুরুত্বপূর্ণ। এই 4টা মৌল বা এই 4টার মধ্যে ধাতু এবং অধাতু দুটোই আছে। এই 4টার বাইরে কিছু জিনিস আছে, সেগুলো একটু লিখে নেবেন আলাদা করে এখানে। সেটা হলো ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এছাড়াও এই উপাদানগুলো রয়েছে, এই ব্যাপারটা মনে রাখবেন। এখন আসেন এখান থেকে আমরা জট খুলব। তো প্রথম কথা হচ্ছে, পার্সেন্টেজ আকারে যদি পরীক্ষায় প্রশ্ন থাকে যে ভূত্বকে অক্সিজেনের পরিমাণ কত পার্সেন্ট, 46% এটা বলা হলো। এখন এখানে অনেক সময় আমরা ভুল করে ফেলি, সেটা হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণটা কত, বায়ুমণ্ডলে কোন উপাদানটা বেশি থাকে। তো ওইটার সাথে বায়ুমণ্ডলে উপাদানটা বেশি থাকে নাইট্রোজেন, এটা জানেন 78 এটা একটু আলাদা বলে দিই, 78.02%। এটা কিন্তু বায়ুমণ্ডলে, এই পার্সেন্টেজের ক্ষেত্রেও ঝামেলা হয়। তো বায়ুমণ্ডলের উপাদান তো সবচেয়ে বেশি পরিমাণ থাকে সেখানে নাইট্রোজেন। আর বায়ুমণ্ডলের ক্ষেত্রে দ্বিতীয় উপাদানই হলো অক্সিজেন, সেটা হলো 20.71%। তো বায়ুমণ্ডলের প্রাচুর্যতার দিক থেকে নাইট্রোজেনের পরে হচ্ছে অক্সিজেন। আর ভূত্বকের উপাদানের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কিন্তু অক্সিজেন। তো এই একটা কনফিউশন, যে বায়ুমণ্ডলের সাথে ভূত্বকের উপাদানের কিন্তু কনফিউশন কিন্তু তৈরি হয় অনেকের মধ্যে। আপনাদের কার হয় জানি না আমি, কিন্তু অনেকের এই সমস্যা কিন্তু তৈরি হয়। ক্লাস নিতে গিয়ে আমি বুঝতে পেরেছি এই জায়গাতে অনেকেই ভুল করে ফেলে। পার্সেন্টেজ জিজ্ঞেস করলে অক্সিজেনের যদি বলি ভূত্বকে অক্সিজেনের পরিমাণ কত, সেখানে অ্যান্সার করে ফেলে 20.71%। তো এটা সবচেয়ে বেশি ভুল হয়ে যায়। তাহলে অক্সিজেনের পরিমাণ এটা, সিলিকনের পরিমাণ এটা, অ্যালুমিনিয়ামের পরিমাণ, তারপরে আয়রনের পরিমাণ। তো এইভাবে তো আলাদা আলাদা করে দেয়াই আছে প্রত্যেকটার পরিমাণ। এখন এখান থেকে যেটা প্রশ্ন হয় যে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, এগুলোর মধ্যে আমি বললাম উপাদানের মধ্যে ধাতু এবং অধাতু দুটোই আছে। তাহলে কমেন্ট করে বলেন, কমেন্ট করে বলবেন এই 4টা উপাদানের মধ্যে, বেসিক্যালি এই 4টা উপাদানের মধ্যে কোনটা ধাতু এবং কোনটা অধাতু, এটা কমেন্ট করে বলেন। তারপরে আমি এটার অ্যান্সার দিচ্ছি। 4টা উপাদানের মধ্যে কোনটা ধাতু এবং কোনটা অধাতু। অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, এই 4টার মধ্যে কোনটা ধাতু কোনটা অধাতু। এই ফাঁকে অ্যান্সারটা দিয়ে ফেলেন। আর আমি এই ফাঁকে বলে ফেলছি যে আগামী 1 তারিখ থেকেই আমাদের মূল ক্লাসটা শুরু হবে।
আর 3 তারিখে 1 তারিখে যে ক্লাসটা হবে সেই 1 তারিখের ক্লাসের উপরে মানে যে রুটিনটা অলরেডি দেওয়া আছে, আপনারা যদি রুটিনটা না দেখে থাকেন, আগের 2টা ভিডিওতে রুটিনটা সহ দেখানো হয়েছে, সেটা আমার ফেস না দেখে সরাসরি ল্যাপটপ থেকে মানে হোয়াইট বোর্ডের মাধ্যমে ক্লাসটা নেওয়া হয়েছে আলাদা করে, সেটা অনলাইনের মাধ্যমে। আর আজকে তো সরাসরি লাইভই দেখতে পাচ্ছেন। তো ম্যাক্সিমাম ক্লাসগুলো আমাদের মূল ক্লাস যেটা ম্যাক্সিমামই লাইভ সরাসরি আমাকে দেখতে পাবেন, এবং আমার সাথে মূল ক্লাসরুমে যেটা সরাসরি কথাও বলতে পারবেন, সে একটা সুবিধা আছে। আর যখন 2-1টা সমস্যা হবে, হয়তো বা বাইরে থাকবো বা ট্রাভেলে থাকবো বা কোচিং সেন্টারগুলোতে ক্লাস নিতে হয়, যদি বাইরে থাকি তখন হয়তো বা দেখা যাবে যে হয়তো স্টুডিও থেকে না থেকে দেখা যাবে যে আলাদা করে আগের 2 দিন যেভাবে ক্লাস নিয়েছি হয়তো ওইভাবে ক্লাসগুলো নিব। তো সেটাতেও আমার সাথে সরাসরি ইন্টারাকশন করতে পারবেন, সরাসরি কথা বলতে পারবেন যে কোনো প্রবলেম নিয়ে। তো এখানে আসেন যে এই দিকে যদি আমরা খেয়াল করি, উপরের 2টা অক্সিজেন এবং সিলিকন, অক্সিজেন এবং সিলিকন, এই 2টা হচ্ছে অধাতু। উপরের 2টা হলো অধাতু আর নিচের 2টা হলো ধাতু। তো এই জিনিসটা যদি বুঝে যান, এই জিনিসটা বুঝে গেলেই কিন্তু আর কোনো সমস্যা থাকে না। এখানে একটা জট আপনাদের খুলবে, সেটা হলো এবার যদি জিজ্ঞাসা করা হয় যে ভূপৃষ্ঠে কোন উপাদান সবচেয়ে বেশি পরিমাণে থাকে, কোন উপাদান অথবা কোন মৌল সবচেয়ে বেশি পরিমাণে থাকে, সেটা ডেফিনিট আনসার হবে অক্সিজেন। এই অক্সিজেন এখানে রয়েছে। আবার যদি বলা হয় ভূপৃষ্ঠে কোন ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে, যেহেতু আমরা ধাতুর মধ্যে দেখলাম অ্যালুমিনিয়াম, এই নিচের 2টা ধাতু, তার মানে ধাতু সবচেয়ে বেশি পরিমাণে থাকে, যেটা প্রশ্নের প্যাটার্নটা বুঝতে হবে। ধাতু চেয়েছে, অধাতু চেয়েছে, না ধাতু অধাতু কিছুই বলেনি, না বলে সরাসরি বলছে কোনটা মৌল, মানে কোন মৌলটা বেশি পরিমাণে থাকে। যদি বলে কোন মৌলটা বেশি পরিমাণে থাকে, সেটা তো অক্সিজেন হচ্ছে। যদি বলে কোন অধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে, সেটাও কি হচ্ছে অক্সিজেন। আর কোন ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। আর এরপরের যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে প্রাচুর্যতার দিক থেকে অ্যালুমিনিয়ামের পরে নিচের কোন ধাতুর অবস্থান। অর্থাৎ প্রাচুর্যতার দিক থেকে মানে অ্যালুমিনিয়াম তো সবচেয়ে বেশি পাওয়া যায়, মানে অ্যালুমিনিয়ামের পরেই কোন ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, ডেফিনেটলি কোনটা, এখানে দেখতে পাচ্ছি আমরা আয়রন, Fe। তো এটা ক্লিয়ার। এখন আলাদা করে যদি বলে, তার মানে কি অক্সিজেনের পরে অধাতুর দিক থেকে প্রাচুর্যতার দিক থেকে অক্সিজেনের পরে কোনটার অবস্থান, সিলিকনের অবস্থান। তো যে কোনোভাবেই প্রশ্ন আসুক না কেন, আপনার কিন্তু এখান থেকে পার্সেন্টেজ যদি খেয়াল রাখেন, সিরিয়ালে যদি খেয়াল রাখেন এটা, তাহলে কিন্তু এটা ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার করতে পারবেন। আর এখান থেকে অক্সিজেনের সাথে বায়ুমণ্ডলের পার্সেন্টেজ এবং ভূত্বকের উপাদানের যে পার্সেন্টেজ, এটা যেন কখনোই আর ভুল না হয়। ঠিক আছে, এই বিষয়টা। এরপরে আসেন ধাতব এবং অধাতব পদার্থ থেকে যদি আমরা যেটা বলা হয় ধাতু এবং অধাতু, ঠিক আছে, এখান থেকে ধাতু এবং অধাতুর পরিচয় দিয়ে যে প্রশ্নগুলো আসে, তো বেসিক্যালি দেখা যাচ্ছে একদম সংজ্ঞামূলক কোনো প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসবে না, সংজ্ঞামূলক কোনো প্রশ্নই পরীক্ষায় আসবে না। সংজ্ঞামূলক প্রশ্ন বলতে কি বোঝানো হচ্ছে এখানে? সংজ্ঞামূলক প্রশ্ন বলতে বোঝানো হচ্ছে যেটা আমরা বলি যে ধাতু কঠিন, মানে ধাতুর সংজ্ঞা দিয়ে সরাসরি কখনোই আসবে না, কিন্তু ধাতুর বৈশিষ্ট্যগুলো নিয়ে কিন্তু পরীক্ষাতে আসতে পারে। সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটাতে আলাদা করে ফেলি, একপাশে ধাতু আর একপাশে অধাতু, এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো যদি আলাদা করি, তাহলে দেখা যাবে যে এখান থেকে অনেক এমসিকিউ খুব সহজে বের করা যাবে। অনেক সময় অনেক যৌগ রিলেটেড এমসিকিউ খুব সুন্দরভাবে বের করা যাবে ধাতু এবং অধাতুর, এই জিনিসটা যদি আমরা মনে রাখি। সেটা হলো ধাতু যে বিদ্যুৎ সুপরিবাহী, এটা তো আমরা সবাই জানি, বিদ্যুৎ এবং তাপ সুপরিবাহী, এই বিষয়টা আমরা জানি। তো সবার আগে এটা লিখে ফেলবো, ধাতু বিদ্যুৎ ও তাপ সুপরিবাহী। তো বিদ্যুৎ এবং তাপ দুটোই পরিবহন করে, এটা সুপরিবাহী না, মানে অপরিবাহী। তারপরে যে জিনিসগুলো লিখবো না সেটা হলো যে ধাতুর বিশেষ জ্যোতি আছে বা দ্যুতি আছে, মানে উজ্জ্বলতা আছে, অধাতুর কোনো উজ্জ্বলতা নেই। তারপরে আর একটা বিষয় হলো যে জিনিসগুলো আসে যে ধাতুকে আঘাত করলে কি শব্দ হয়, টুনটুন শব্দ হয়, এক ধরনের শব্দ পাওয়া যায়। অধাতুকে আঘাত করলে কোনো রকম টুনটুন শব্দ হয় না। তো এই রিলেটেড
যে বিষয়গুলো এটা সবাই জানার আছে, যদি তারপরেও যদি কারো এই জিনিসটা লিখে রাখতে হয় তাহলে মুখে তো আমি বললামই, সাথে সাথে এগুলো লিখে নেবেন বা পরবর্তীতে ভিডিওটা পজ করে আবার লিখে নেবেন। তো এই বিষয়টা গেল। তারপরে একটা কথা হয় যে ধাতু, গুরুত্বপূর্ণ এটা, যেটা ধাতু ঘাত সহ প্রসারণশীল, ঘাত সহ বলতে আঘাত করলে এটা সহজে কি হয় না, ভেঙে যায় না, এটাকে যে কোনোভাবে পাতলা বা কঠিন, মানে পাতলা বা সরু তারে পরিণত করা যায়, প্রসারণশীল ও নমনীয় এই বৈশিষ্ট্যের কারণে। তো ধাতু যদি এরকম হয় তার মানে এই পাশের এগুলো কিছুই না, ঘাত সহও না, প্রসারণশীলও না, অপ্রসারণশীল এবং অনমনীয়। তার এই বৈশিষ্ট্য যেটা আছে, এই বৈশিষ্ট্যের বিপরীত জিনিসগুলো হচ্ছে এই পাশে থাকবে। এগুলো হচ্ছে আপনার ভৌত বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তো ভৌত বৈশিষ্ট্য কিন্তু আপনাকে খুব বেশি প্যারা দিবে না। তো প্যারা যেখানে দিবে রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে। তো রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্য থেকে কিছু জিনিস আমরা বের করে আনবো, যে জিনিসগুলো আপনাকে, কিছু যৌগের প্রকৃতি আসে পরীক্ষাতে, যে নিচের এই যৌগটির প্রকৃতি কেমন, অম্লীয় না ক্ষারীয়, এই টাইপের প্রশ্ন যেগুলো আসে, এটা কিন্তু এখান থেকে সলভ করা যাবে সুন্দরভাবে। তারপরে যে এটা আমরা শিখব সেটা হলো গলনাঙ্ক যদি থাকে, যে ধাতুর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিয়ে যদি প্রশ্ন থাকে, তো অবশ্যই ধাতুর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হবে, বেশি হবে। এটা বেসিক তথ্যগুলো লিখে না আগে, তারপরে যেগুলো পরীক্ষাতে আসবে সেগুলোই লিখে দেওয়া হচ্ছে। স্ফুটনাঙ্ক বেশি আর এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে, এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকবে। তো এই জিনিসটা, যেগুলো ভৌত বৈশিষ্ট্য রয়েছে, ভৌত বৈশিষ্ট্যের মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমরা রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে যাব। রাসায়নিক বৈশিষ্ট্যটা আছে, বোঝার জিনিস আছে। আর প্রশ্ন ম্যাক্সিমাম যদি আমি বলি যে ধাতুর এই পার্থক্য রিলেটেড বিষয় থেকে যদি প্রশ্ন আসে, ওখান থেকে 90% প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, এখান থেকে 10%। এখান থেকে প্রশ্ন খুব কম আসে, অন্যতপক্ষে বিসিএস পরীক্ষায় বা অন্যান্য চাকরি পরীক্ষায় বেশি আসে। বিসিএসে এখন মানে মোটামুটি একটু বিশ্লেষণমূলক প্রশ্ন বেশি আসে, সেখান থেকে রাসায়নিক বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি আছে। তো রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা যদি দেখি, সেটা দেখলে বুঝতে পারবেন যে এইগুলো আসলেই গুরুত্বপূর্ণ। সেটা কি, যে ধাতুগুলো হয় তড়িৎ ধনাত্মক। তড়িৎ ধনাত্মক, যদি ধনাত্মক হয় তার মানে ধ্বনি। আর ধ্বনি কি করবে, ধ্বনি যেহেতু ধ্বনি, তার মানে দান করার ক্ষমতা আছে, তার মানে এটা ইলেকট্রন দাতা। তার মানে দেখেন এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে হয় বা এই টাইপের কনফিউশন হয়। তার মানে নিচের কোনটি ইলেকট্রন দান করে, এই অপশনগুলোর মধ্যে যদি থাকে ধাতু এবং অধাতু, ধাতুগুলো আবার বোঝারই আছে, ধাতুগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে রাখার উপায় আছে, সেটা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ধাতুর নামগুলো শেষে আম থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম। তো ম্যাক্সিমাম মানে অনেকগুলো যেগুলো পরীক্ষাতে আসার মতো, দেখবেন যে ধাতুর উচ্চারণের ক্ষেত্রে ম্যাক্সিমাম উচ্চারণ করলে শেষে আম পাওয়া যায়, আম। তার মানে নিচের কোনটি ইলেকট্রন দান করে, নিচের কোনটি ইলেকট্রন দাতা, নিচের কোনটি তড়িৎ ধনাত্মক মৌল, নিচের কোনটি তড়িৎ ধনাত্মক মৌল, এই টাইপের যদি আসে, হ্যাঁ এই টাইপের প্রশ্ন যদি থাকে, তার মানে সেখানে অপশনে যদি ধাতু থাকে, ধাতুর অপশনগুলোর মধ্যে যেমন সোডিয়াম যদি আমরা চিন্তা করি, তার মানে অপশনগুলোর মধ্যে যদি সোডিয়াম থাকে, সোডিয়াম তো তখন হবে তড়িৎ ধনাত্মক মৌল। তো দেখেন জাস্ট তথ্য পড়েই কিন্তু সেটার সাথে লিঙ্ক আপ করে এই তথ্যগুলো মনে রাখা যায়। এটা যদি তড়িৎ ধনাত্মক হয় তার মানে অধাতুগুলো কি হবে, তড়িৎ ঋণাত্মক। আর তড়িৎ ঋণাত্মক মানে হচ্ছে সে গরিব। অধাতু মানে এখানে ধনী, মানে একদম রাজার মতো সবকিছুতেই, বৈশিষ্ট্যের দিকেও রাজার মতো, আর সে তো ধনীর মতোই। আর তড়িৎ ঋণাত্মক যদি হয় তার মানে এটা অবশ্যই ইলেকট্রন গ্রহীতা, ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা পার্থক্য যেটাই বলেন না কেন, সেটা কিন্তু গেল গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে যে বৈশিষ্ট্যটা লাগবে সেটা হলো ধাতুর অক্সাইডগুলো। এটা সরাসরি এই তথ্য দিয়েও এমসিকিউ আসে, প্লাস এখান থেকে যৌগগুলো দিয়েও, মানে অক্সাইড যৌগগুলো দিয়েও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে।
ধাতুর অক্সাইডগুলো হয় ক্ষারীয়। এর প্রকৃতিটা কেমন? অম্লীয় না ক্ষারীয় না নিরপেক্ষ? এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। তো ধাতুর অক্সাইডগুলো হচ্ছে ক্ষারকীয়, আর অধাতুর অক্সাইডগুলো অম্লীয়। যদি এখানেও আপনার একটু মনে রাখতে কষ্ট হয়, তাহলে মনে রাখার জন্য যে বলি যে অম্লীয় ক্ষারীয় হয়তো বা পার্থক্যের ছক আকারে লিখে দিলাম, জন্য হয়তো বা আপনার সাময়িকভাবে মনে থাকলো এখানে ধাতুর অক্সাইড ক্ষারীয়, ক্ষারীয় বা ক্ষারকীয় যেটাই বলি না কেন, আর অধাতুর অক্সাইড হলো অম্লীয়। হয়তো বা এটা পার্থক্যের সূত্রে দুই পাশে দুইটা রাখলাম জন্য মনে থাকলো। হঠাৎ করে পরীক্ষার হলে কনফিউশন তৈরি হয়ে যেতে পারে যে কোনটা কোন পাশে পড়লাম। তো এটা মনে রাখার জন্য এটা অ আছে, এখানে অ আছে, তার মানে অতে অধাতু, অধে অম্লীয়। অধাতুর অক্সাইড অম্লীয়, খুব সুন্দর মিলে যাবে এটা। অধাতুর অক্সাইড অম্লীয়, এটা অ দিয়ে মনে রাখবে। তাহলে এর বিপরীতটা, অধাতুর বিপরীত মানে হলো ধাতু, তাহলে ধাতুরটা হবে ক্ষারকীয়। তো এইভাবেও কিন্তু মনে রাখা যায় খুব সুন্দরভাবে। এখন দেখেন এখান থেকে যদি আলাদা করে যদি থাকে, যেমন ধাতুর অক্সাইড, যেমন সোডিয়াম অক্সাইড একটা। তো ধাতুর অক্সাইড ক্ষারকীয় এটা কখন বুঝবো, অম্লীয় এটা কখন বুঝবো? যখন এটা জলীয় দ্রবণে যাবে, অর্থাৎ জলের সাথে মেশানো হবে, জলের সাথে বিক্রিয়া করবে, পানির সাথে বিক্রিয়া করবে, তখন সেই দ্রবণটা হবে ক্ষারীয়, এটা বুঝতে হবে। ধাতুর অক্সাইড ক্ষারকীয় কথাটা মানে হচ্ছে, ধাতুর অক্সাইড এখানে সোডিয়াম যদি বলি, তাহলে সোডিয়াম দিয়ে যদি একটা জিনিস থাকে, তার অক্সাইড দেওয়া থাকলো অক্সিজেন, সোডিয়াম অক্সাইড, তাহলে এর জলীয় দ্রবণ যখন তৈরি করা হবে, জলীয় দ্রবণের প্রকৃতিটা কেমন হবে যদি পরীক্ষায় আসে, তাহলে সেটার প্রকৃতি হবে ক্ষারকীয়। খুব ইজিলি আনসার করতে পারবেন এইভাবে। তারপরে যদি বলা হয় যে অধাতুর অক্সাইড, যেমন অধাতুর মধ্যে একটা আছে কার্বন, তাহলে কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইডের জলীয় দ্রবণ যদি বলা হয়, তো কার্বন ডাই অক্সাইডের জলীয় দ্রবণটা কেমন হবে? অম্লীয় হবে। দেখেন অম্লীয় কেমন হয়, যদি এটার সাথে পানি যোগ করি, H2CO3, কার্বনিক অ্যাসিড। তাহলে কার্বনিক অ্যাসিড যদি হয়, অ্যাসিড মানেই তো অম্লীয়, এই যে জলীয় দ্রবণ অম্লীয়। তাহলে কার্বন ডাই অক্সাইডের জলীয় দ্রবণ যদি বলা হয়, তাহলে কার্বন ডাই অক্সাইডের জলীয় দ্রবণ হচ্ছে অম্লীয়। তার মানে এখান থেকে যদি আমরা আলাদা আলাদা করে এই তথ্যগুলো পড়তে যাই, যে কোন জায়গায় থেকে ধাতু, অধাতু, ধাতব, অধাতব পদার্থ, এই বিষয়গুলো যেটা আছে, এখানে উদাহরণগুলো দিয়েই কিন্তু বেসিক জিনিসটা হচ্ছে, বেসিক জিনিসটা প্রতিপাদন করা যাচ্ছে। আবার এই তথ্য থেকেও যদি কোনো তথ্য পরীক্ষায় থাকে, মানে এমসিকিউ আকারে, সেটাও হচ্ছে। যদি এখানে যোগ দিয়ে কোনো এমসিকিউ থাকে, সেটাও হচ্ছে। এই তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার গেল। এখন এরপরে 3 নম্বর গুরুত্বপূর্ণ যেটা, আমি ওই উদাহরণটার এখানে এই জিনিসটা মিশাই দিচ্ছি, তাহলে এখানেই কভার করা যাবে। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে। আমি এটা শেষ করেই সেগুলোর উত্তর দিব। দেখেন আরেকটা যেটা আমরা গতদিন পড়েছি, গতদিন জারণ বিজারণ অধ্যায়ের মধ্যেও যদিও এই তথ্যটা পড়েছি, তারপরেও যেহেতু ধাতু এবং অধাতু এই তথ্যটা পার্থক্য আকারে পড়ছি, তাহলে ওই পড়াটা আবার একটু রিভিশন হয়ে যাক। সেটা হলো, ধাতুগুলো আমরা বলেছিলাম যখন এই পাশে জারণ লিখেছিলাম, ওই পাশে, এই পাশে জারক লিখেছিলাম, ওই পাশে বিজারক লিখেছিলাম, জাগ্রত বিদ্বান এই হিসেবে যখন লিখেছিলাম, তার পাশে জারকের উদাহরণ দিয়েছিলাম, বিজারকের উদাহরণ দিয়েছিলাম। বিজারকের উদাহরণের সময় বলেছিলাম সকল ধাতু, অর্থাৎ সকল ধাতুই হলো বিজারক বলেছিলাম এটা। তাহলে ধাতু সমূহ হচ্ছে বিজারক, তার মানে সোডিয়াম বিজারক, ক্যালসিয়াম বিজারক, ম্যাগনেসিয়াম বিজারক, যত আম আছে সবগুলি বিজারক হিসেবে কাজ করে। আর অধাতুগুলো হচ্ছে, আর বিজারকের মধ্যে একটা জিনিস লিখেছিলাম, ব্যতিক্রম হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন। এরা কি ব্যতিক্রম কেন? কারণ এরা তো ধাতু না, এরা হচ্ছে অধাতু। তার মানে এই কথাটা আমরা লিখবো। আর অন্যান্য অধাতুগুলো হচ্ছে জারক, অধাতুগুলো জারক, ব্যতিক্রম হলো এই যে কার্বন আর হাইড্রোজেন, এরা হলো বিজারক। এটা মনে রাখতে হবে। অধাতুগুলো জারক, যে ধাতু সমূহ বিজারক, অধাতু হচ্ছে জারক, ব্যতিক্রম হচ্ছে কার্বন এবং অক্সিজেন, সরি অক্সিজেন লিখছি কেন এখানে, কার্বন এবং হাইড্রোজেন।
কার্বন এবং হাইড্রোজেন। তো কার্বন এবং হাইড্রোজেন হচ্ছে বিজারক। অর্থাৎ এই ধাতুর মানে ধাতব এবং অধাতব পদার্থ বা ধাতু এবং অধাতু থেকে যে 6টা পার্থক্য শিখলাম, ধাতু অধাতু রিলেটেড, বৈশিষ্ট্য রিলেটেড, বা এখান থেকে যৌগ রিলেটেড, দেখেন কত কিছু হচ্ছে। এই রাসায়নিক বৈশিষ্ট্য থেকে আসলে অনেক বিষয়, অনেক যৌগ বা অনেক মৌল রিলেটেড অনেক প্রশ্নেরই অ্যান্সার খুব সঠিকভাবে আপনি বের করতে পারবেন। আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো যতটুকু আলোচনা হলো এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা একটু জানাবেন। আচ্ছা, মূল মূল যেটা বিষয় থাকে সেটা হলো, আমরা তো মূল আলোচনা যেটা থার্ড ক্লাসে ধাতু অধাতু, জৈব অজৈব, এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ ক্লাসটা হবে। ধাতু অধাতু নিয়ে আরও কিছু পড়া আছে, সেই জিনিসগুলোও আছে। তো আমরা তো যেহেতু এটা ডেমো ক্লাস চলছে, এখানে অথবা বিষয়ে আলোচনা করা যাবে না। তো কিছু যতটুকু আলোচনা করলাম এতটুকু হয়তোবা বুঝতে পেরেছেন। মূল ক্লাসে আমাদের পূর্ণাঙ্গ আলোচনা থাকবে। লাস্টে আমি একটা কনফিউশন দূর করে আমি ক্লাসটা শেষ করব। ধাতু এবং অধাতু থেকেই এই কনফিউশনটা তৈরি হয়, যেমন সংকর ধাতুর একটা কনফিউশন দূর করে আজকে ক্লাসটা এখানে শেষ করে দিব। আর আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই সেটা জানাবেন। দেখেন, সংকর ধাতুর মধ্যে অনেকগুলো ধাতুর উপাদান থাকে, অনেকগুলো ধাতু মিলেই সংকর ধাতুগুলো তৈরি হয়। কিন্তু সংকর ধাতুর মধ্যে যার উপাদান নিয়ে খুব বেশি কনফিউশন লাগে সেটা কোনটা? সেটা হলো একটা পিতল আর একটা হলো ব্রোঞ্জ। এই দুইটা জিনিস, পিতল এবং ব্রোঞ্জ নিয়ে, এর উপাদানগুলো নিয়ে অনেকের কিন্তু সমস্যায় পড়তে হয়। ঠিক আছে, এখন দেখেন, এটা যেন সমস্যায় না পড়তে হয় তার জন্য টেকনিক হলো, একটা আলোচনা বুঝেন। যেমন আমরা এই দুইটার দিকে যদি তাকাই, পিতল এবং ব্রোঞ্জ, আমরা পদকের ক্ষেত্রে যদি খেয়াল করি, যে পদকগুলো দেওয়া হয়, প্রথমে দেওয়া হয় স্বর্ণ পদক, তারপরে রৌপ্য পদক দেওয়া হয়, তারপরে দেওয়া হয় ব্রোঞ্জ পদক। এই তিনটাই পদক কিন্তু সম্মাননার দিক থেকে আছে, এবং যারা এই পদকগুলো পায় তারা মোটামুটি খেলার ক্ষেত্রে বলেন বা মানুষের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে তার অবদান, তার মানে সেই মানুষটা ভালো বা খারাপ এই জিনিসগুলো বোঝা যায়, যে এ সবচেয়ে বেশি ভালো করেছে, তারপরে এ ভালো করেছে, তারপরে এ ভালো করেছে। তো এই তিনটার মধ্যে যদি দেখা যায় যে এই তিনটা পদক তো আছে, এটা কিছুটা ভালো করেছে, এটা তার বেশি ভালো করেছে, এটা তার বেশি ভালো করেছে, তার মানে এ তো কিছু ভালো করেছে। আর পিতল পদক নামে কোনো পদক নাই, তার মানে সবচেয়ে খারাপ মানুষকে আমরা পিতল পদক দিব। ব্রোঞ্জ পদক নামে তো পদক আছে, সেটা ভালো করার জন্যই তাকে ব্রোঞ্জ পদক দেওয়া হয়। আর যে খারাপ মানুষ তাকে তো ব্রোঞ্জ পদক দিব না, তাকে দিব আমরা পিতলের পদক। যেহেতু সে খারাপ মানুষ, তাকে আমরা ডাকবো হলো কুজন নামে। কুজন মানে খারাপ মানুষ, এটা পাখির ডাক কুজন, এটা বুঝবেন না। এই কুজন মানে কুজন, খারাপ মানুষ। তাহলে কুজনটা কোন জায়গা থেকে আসলো এবার দেখেন, কপারের কু যোগ জেড এন, কুজন। তার মানে পিতলে কি থাকে? কপার থাকে এবং জিঙ্ক থাকে। পিতলে থাকে কপার এবং জিঙ্ক। বাংলায় যদি বলা হয় তামা এবং দস্তা, তাহলে বাংলায় কি বলা হচ্ছে? এটা তামা, কপার মানে তামা, আর জিঙ্ক মানে হচ্ছে দস্তা, এই দুইটা জিনিস। তাহলে পিতলকে কিন্তু, পিতল না থেকে যদি আলাদা এইভাবে থাকে ব্রাশ, সেটাও কিন্তু সেম। এই ব্রাশ মানে দাঁত ব্রাশ করার ব্রাশ না, পিতলটাকে ব্রাশ বলা হচ্ছে। পিতলের উপাদান দিয়েই, মানে পিতল দিয়েই ব্রাশটা তৈরি হয়। পিতল বা ব্রাশের উপাদান, বা পিতলের উপাদান কি? কপার জিঙ্ক। ব্রাশের উপাদান কি? কপার জিঙ্ক। সাধারণত পিতল দিয়েই পরীক্ষাতে থাকে। বাস, এটা হয়ে গেল। তো এটা যদি সমস্যার সমাধান হয়ে যায়, তার মানে পরেরটা নিয়ে আর সমস্যা থাকে না। ব্রোঞ্জ
ব্রোঞ্জকে আর একটা নাম আছে ব্রোঞ্জের, সেটা হলো কাঁসা বলা হয়, বা কাঁসা তৈরির উপাদানও কিন্তু এই ব্রোঞ্জই, মানে কাঁসা যেটা, মানে কাঁসা দিয়েই ব্রোঞ্জগুলো তৈরি করা হচ্ছে। আর কাঁসা যেহেতু সংকর ধাতু, তাহলে কাঁসার মধ্যে কি থাকে, এর মধ্যেই আছে দেখেন, এটা এটা সি মনে করবেন আর এটা এস মনে করবেন। তার বাদ বাকি কি থাকলো, কাঁসা কাঁসা, তাহলে CuSN, তার মানে এটা কপার আর টিন, তামা এবং টিন নিয়ে ব্রোঞ্জ বা কাঁসা গঠিত বা তৈরি হয়। এই কনফিউশনটা দূর করা ছিল, এটা অনেকেরই সমস্যা হয়। তাহলে কুজন যে খারাপ লোক, তাকে আপনি পিতলের মালা দেন বা পিতলের পদক দেন। যেহেতু কুজন, তাহলে কপার এবং জিঙ্ক, তার মানে পিতল। আর যে ব্রোঞ্জ বা কাঁসা, যে কাঁসা দিয়েও আলাদা করে মনে রাখা যায়। যেহেতু সমস্যা কপার নিয়ে সমস্যা হয় না, সমস্যা হয় জিঙ্ক না টিন। SN মানে হলো টিন। তার মানে যেহেতু কাঁসা এখানে সি এবং এস দুইটাই আছে, তার মানে এর মধ্যেই, যেহেতু নামের মধ্যেই আছে, তাহলে কপার, এটাতে মনে রাখবেন সিতে কপার, এসতে হলো টিন। বাস এতটুকুই। তো যতটুকু আলোচনা করা হলো এতটুকুই। আর মূল ক্লাসে যেটা, যেহেতু এই টপিকটা আমাদের 3 নম্বর ক্লাসের টপিকের মধ্যে পড়ে, তার একটা অংশ আলোচনা করলাম আজকে। আমরা মূল ক্লাস যেটা শুরু হবে, যখন মূল ক্লাস হবে তখন ওই যে টপিক দেওয়া আছে ওই সবগুলো টপিকই আমরা আলোচনা করব এবং সবগুলি নোট করে দিব। তো যে বিষয়টা আমি ফোকাস করি সেটা হলো, ক্লাসের মধ্যেই আপনি একটা সাবজেক্টের প্রিপারেশনের জন্য যতটুকু লাগবে, একটা টপিক থেকে BCS এর প্রিপারেশনের জন্য, প্রিলির ভালো প্রিপারেশনের জন্য যে যতটুকুই লাগবে ততটুকুই আমি নোট করে দিব আপনাকে। আপনি যদি এই কোর্সটা করতে চান, আপনাকে মানসিকতা রাখতে হবে, প্রচুর লিখতে হবে, নোট করতে হবে। কারণ আমি যতটুকু পড়াবো, মানে যতটুকু দরকার ততটুকুই আমি বোর্ডে এইভাবে পড়াবো, আপনাকে লিখতে হবে। বোর্ডে না লিখলেও আপনি যদি মুখে বলে দিই, আপনাকে মুখে সেগুলো লিখে নিতে হবে। মোট কথা, আপনাকে একটা সুন্দর একটা নোট তৈরি করে দিব, সুন্দর একটা সব কিছু বোঝাই দিব সুন্দর করে, যাতে একদম এখান থেকে আর বারবার প্রত্যেকটা প্রিলিতে নতুন নতুন তথ্য, নতুন নতুন বই, নতুন নতুন গাইড যেন না পড়তে হয়, সেই চেষ্টাই আমার থাকবে। যেহেতু রেজিস্ট্রেশন চলছে আর আগামী 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, মূল ক্লাস, তার আগ পর্যন্ত আগামীকালও কিছু ডেমো ক্লাস হবে, কিছু টপিক নিয়ে আগামীকালও কথা বলবো। 1 তারিখের আগ পর্যন্ত বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো, সেগুলো সবার জন্য ফ্রি থাকবে। তো রেজিস্ট্রেশনটা করার জন্য BCS ডক্টর পেজে মেসেজ দিতে পারেন বা কল করতে পারেন। আর এই ভিডিওগুলো আমাদের BCS ডক্টর ইউটিউব চ্যানেলেও থাকবে, সেখানে আপনারা সেটা দেখে নিতে পারবেন। তো আপনাদের যেহেতু আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই পেজে জানাবেন। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকবেন তাহলে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।